হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আমি শম্ভু মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ সোমবার। সাধারণত আমি এত তাড়াতাড়ি শুক্রবারের পরেই শনি, রবি, সোমবারের মধ্যেই বলি না, হয়তো আরও একটা দিন দেরি করে হয়তো বুধবার আসি। কিন্তু এই ঘটনাটা আমি একটু তাড়াতাড়ি সার্ভ করে দিচ্ছি আপনাদের। বলতে পারেন কালকে ঘটনাটা আমার শোনা। তো আপনাদের আমি শুনিয়ে দিই, কারণ আপনারাও শুনতে আপনাদেরও ভালো লাগবে, আপনাদের জন্যও আসা। প্লাস আরেকজন ব্যক্তিবিশেষ, তাকে আমি চিনি না, কিন্তু উনি আমার কাছে এই ঘটনাটা শুনতে চেয়েছেন, কিন্তু যিনি শুনতে চেয়েছেন তাকে কিন্তু আমি চিনি না। ঠিক আছে, বলে দিন। তো ওই জন্য একটু তাড়াতাড়ি আসা। তো আগের ভিডিওতে আপনাদের মনে আছে আমি দেওঘরের ঘটনা বলেছিলাম। ওই দেওঘরের ঘটনা যখন আমি বলি তখন আপনাদের আমি জিজ্ঞাসা করেছিলাম, দেখুন ভিডিওর শেষে, যে এই ঘটনাটা কি আপনার সত্যি বলে মনে হয়? কারণ এই মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা বলি। তো যদি আপনাদের সত্যি বলে মনে হয় তাহলে কমেন্ট করবেন। যদি মনে হয় যে না, এ ঘটনা সত্যি নয়, কোনো লেখা ঘটনা, তাহলেও কমেন্ট করবেন। এবং কারোর যদি লেখা হয় সেটা কার হতে পারে, তা অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন। কেউ বলেছেন সত্যি না হলেও খুব ভালো লেগেছে, কেউ বলেছেন আমি বিশ্বাস করি এটা সত্যি, কেউ বলেছেন একদম অবাস্তব, না এটা হতে পারে না। আবার একজন বলেছেন দারুণ একটা ঘটনার প্লট পেলাম, আমি এইটা নিয়ে লিখবো। আমি বললাম অবশ্যই, অনেক অভিনন্দন, লিখুন, আমার খুব ভালো লাগবে। তো এবারে আমি বলি, এই ঘটনাটা আমি 80-র দশকে, হয়তো 1980-81, আমি তখন ওই 5 স্টার ট্রাভেল আমরা খুলেছিলাম 5 বন্ধু মিলে, এবং আমরা ওই ম্যাসেঞ্জর, দেওঘর, নালন্দা, পাওয়াপুরি, গয়া, বুদ্ধগয়া এগুলো করে আমরা বাড়ি ফিরেছি। এই 4 রাত 5 দিন এরকম ট্যুরটা ছিল। তো সেই প্লটের পরে এই ঘটনাটা আমার তৈরি করা। তো আপনারা সবাই শুনেছেন, অনেক ধন্যবাদ, আপনাদের ভালো লাগার জন্যও ধন্যবাদ। আরেকজন দাদাভাই বলেছেন কোনো একটা পরিবহনের নাম করেছেন, না দাদাভাই, ওই পরিবহন তখন ছিল না। ওই পরিবহন যেটা আপনি বলেছেন, আমি জানি ওটা একটু আপনি মজা করে বলেছেন, কিন্তু ওই পরিবহন তখন ছিল না। তখন ভলভো বাসই ছিল না এখানে। ভারত স্টেজ 1, স্টেজ 2 এগুলোও তো অনেক পরে এসছে। ভলভো কোথার থেকে আসবে? তখন কিছু বেসরকারি সেমি লাক্সারি বাস ছিল, ঠিক আছে, প্রাইভেট বাস। তো যাই হোক, চলুন আজকের ঘটনায় আমি চলে যাই। আজকের ঘটনাটা মূলত আমি 3 বন্ধুকে নিয়ে আমি বলবো। এদের মধ্যে 2টি মেয়ে, একটি ছেলে, বুঝলেন, 2টি মেয়ে, একটি ছেলে। এবার আমি কিন্তু এদের কারোর নাম নেব না এবং জায়গাটারও নাম নেব না, বুঝতে পেরেছেন? এরা, এই যে 2টি মেয়ে, একটি ছেলে, এরা যে নিক নেমে এদের ডাকাডাকি করতো, আমি সেই নাম ধরেই বলবো, কারণ নাম নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর দ্বিতীয় কথা, জায়গাটা বলা আমার সম্ভব নয়, কারণ যেখানে ঘটনাটা ঘটেছে খুব প্রমিনেন্ট, এবং এই ঘটনাটা নিয়ে একটা আলোড়ন হয়েছিল। ঘটনাটা ঘটার পরে একটা আলোড়ন হয়েছিল, একটি ছেলের মর্মান্তিক একটা মৃত্যু ঘটে গেছিল। এবার সেটা কিভাবে হয়েছিল, যেটা সাক্ষী ছিল এই ছেলেটার 2 বান্ধবী। তারা ঘটনাগুলো পরম্পরায় তারা কিন্তু অনুধাবন করতে পেরেছিল, কারণ ওদের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল এই 2 বান্ধবীর ওই ছেলেটি। তাই এবার আমি ঘটনায় আসি। এই যে 2টি মেয়ে আর ছেলেটি, এরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যেখানে থাকতো, একটা এলাকার মধ্যে থাকতো। একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ির দূরত্ব বড় জোর 6-7 মিনিট, বড় জোর ম্যাক্সিমাম 6-7 মিনিট হবে। তা এইরকম আপনি যদি এলাকাটা এইরকম, আপনি যদি এইরকম করে এইরকম একটা ত্রিভুজের মতো করেন, তাহলে আপনি এই পাশের রাস্তা দিয়ে গেলে প্রথম যে মেয়েটি যার সঙ্গে আমার আলাপ, সে ওইখানটা থাকে। তারপরে 5-7 মিনিট এগোলে আরেকটি মেয়ের বাড়ি, তারপরে আরও 5-7 মিনিট গেলে আরেকটি ছেলের বাড়ি। আবার এপাশ দিয়ে গেলে ওই ছেলেটির বাড়ি আগে, তারপরে ওই মেয়েটির বাড়ি, মধ্যবর্তী মেয়েটির বাড়ি, ওর ওই বান্ধবী, তারপরে এই মেয়েটির বাড়ি। তা এইরকম দুটো এরকম রাস্তা আছে যে যাওয়া যায়। তা এদের মধ্যে কি বলবো, বাল্য বন্ধুত্ব বলতে পারেন। সেই নার্সারি থেকে শুরু করে, নার্সারি কি সেই হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে, এবং এদের 3টে ফ্যামিলির মধ্যে বেশ মিলমিশ আছে। 3টে ফ্যামিলিকেই চেনে জানে। এদের মধ্যে ছেলেটি যে
যে ছেলেটির কথা আমি বলবো, এই ছেলেটি খুব ধনী পরিবারের ছেলে, মানে হাইলি রিচ ফ্যামিলির ছেলে এবং অভিজাত পরিবারের ছেলে। এবং ছেলেটিকে দেখতে এত সুন্দর, মানে এতটাই সুন্দর যে আপনি যদি ছেলেটিকে একবার দেখেন, আপনি ঘন্টার পর ঘন্টা দেখতেই থেকে যাবেন। যে মনে হচ্ছে যে ভগবান যেন তার অবসর সময়ে এই মূর্তিটাকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, ঠিক এইরকম একটা ব্যাপার। তো এই ছেলেটির যে বান্ধবী দুজন, যারা ছোটবেলায় একসাথে বড় হয়েছে, একসাথে নার্সারিতে পড়েছে, একসাথে স্কুলিং করেছে, এরা একে অপ্সরা অপ্সরা বলে খেপা ওই ছেলেটিকে, যেহেতু ছেলেটির এত রূপ। আপনারা দেখবেন যে অনেক ছেলে আছে না, খানিকটা মেয়েলি মেয়েলি কথাবার্তা বলে, এখানে মেয়েলি হালচাল, ওই রকম ধরনের নয় কিন্তু। এ ছেলে একদম পরিষ্কার, মানে জলজান্ত, মানে মানে তার মেয়েলি চিহ্ন কোনো জায়গায় নেই, কিন্তু দেখতে এত সুন্দর যে এই বান্ধবী দুটো ওকে অপ্সরা অপ্সরা বলতো। আর এই অপ্সরা বললেই রেগে যেত ছেলেটা, বিকট রেগে যেত, তেড়ে মারতে আসতো, এদের মাথায়, দুই বান্ধবীর মাথায় গাঁটটা মারতো, এই আমাকে এইসব বলিস তোরা রাস্তার মধ্যে ধর। তো তখন ওরা বললো, ঠিক আছে, তোর নামটা আমরা শর্ট করে দিচ্ছি, তোকে আমরা ওই অপ্সরা বলি, তো অপ্সরা বলবো না, শুধু সরা বলবো। তো সেই বলেই এরা সম্বোধন করতো। আর ওই ছেলেটিও এই দুই বান্ধবীর নাম দিয়েছিল, একজনের নাম দিয়েছিল পেচি, একজনের নাম দিয়েছিল খেদি। তা আমি এই নামেই আপনাদের ঘটনাটা কিন্তু শোনাবো, ঠিক আছে? তাদের নাম আমি কিন্তু বলতে পারবো না, নিতে পারবো না, মানে জিনিসটা জানাজানি হওয়া ভালো না, ইউটিউব তো। তো যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে, এই আবাল্য বন্ধু, এদের সাথে ভীষণ মিলমিশ, এবং পাড়ার সবাই জানে। এবং এই দুই বান্ধবী, যে খেদি আর বেচি, একে যে সরা বলে খেপাতো, সরার বাড়ি, সরার মা বাবা কাকারা সবাই জানে, এবং তারা হাসাহাসি করত। এবং তিন বন্ধুর যে মিলটা, এরা কিন্তু আশেপাশের লোকালিটিতে সবাই জানতো। এরা দিনে রাতে, এরা ধরুন রাস্তায় দাঁড়িয়ে গল্প, কেউ কিছু খারাপ ভাবতো না। খারাপ ভাববে কেন? একটা পবিত্র একটা বন্ধুত্ব, নিপাট, মানে যেখানে কোনো নোংরামি নেই, যেখানে কোনো অপবিত্রতার কোনো নেই, সেই রকম বন্ধু, নিখাদ, এইরকমই বন্ধুত্ব। ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা ঘটে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এই যে সরা, মানে অপ্সরা যাকে বলে ডাকতো, এ মানে দুর্দান্ত রেজাল্ট করে, দুর্দান্ত রেজাল্ট করে। এবং শুধু সরা নয়, এই খেদি পেচি, ওরা বলছে আমাদের যে ব্যাচটা ছিল, ব্যাচটা মানে দুর্দান্ত ব্যাচ, মানে রেজাল্টে এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, ঠিক এরকম একটা ব্যাপার। তো যখন এইরকম মানে এটা হয়েছে, তখন এই সরা অত সুন্দর নম্বর পাওয়ার পরে বাড়িতে ছেঁকে ধরেছে, বাড়িতে জেদ ধরেছে আমাকে বাইক দিতে হবে। সেই যে কথা দিয়েছিলে ছোটবেলায়, আমি বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকে আমি দারুণ নম্বর করলে আমাকে বাইক দেবে। বাড়ির লোক তো দেবে না, তখন বলেছিল দেবে, এখন বলছে দেবে না, যদিও তারা প্রচুর বিত্তশালী পরিবার, কারণ দু চাকা শয়তানের চাকা, তারা জানে যে ছেলে কোথায় অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে থাকবে, কী দরকার। তাই এ তো কেঁদে কেটে জিদ করে সেই বাইক আদায় করে ছেড়েছে, বাইক নিয়েই ছাড়। কিন্তু বাড়ির লোকের একটা শর্ত থাকলো যে শোনো, বাইক দিলাম, কিন্তু তুমি এই চৌহদ্দির মধ্যে, ওই খেদির বাড়িতে যাও, পেচির বাড়িতে যাও, এই পাড়ার মধ্যে ঘোরো, কাছেই হাইওয়ে, তুমি কিন্তু হাইওয়ে দিয়ে কোনো জায়গাতে তুমি যেতে পারবে। তো ছেলেটা তো তাই কবুল, বলো ঠিক আছে তাই করবো। কিন্তু দেখুন, এটা তো বললে তো আর হয় না। দু চাকা একবার হাতে পেয়ে গেলে, একটা সাইকেল আপনাকে দিয়ে দিল, আপনি বললেন যে আপনি সাইকেলটা নিয়ে বললেন যাই ওই কাজটা সেরে আসে, তখন তো আপনি সাইকেল নিয়েই যাবেন, পা হেঁটে গিয়ে যাবেন, তাও এইরকম ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, ওই বাইকটা পেয়ে ও এত আপ্লুত এবং এত আনন্দিত যে সে বাইক থেকে জড়িয়ে ধরে বসে থাকতো। মানে বাইকটা যে কোথায় রাখবে, মানে সোনার ইয়েতে মুড়ে রাখবে না ব্যাংকের লকারে রেখে দেবে, মানে এইটা মানে ওর মানে মানে বিশাল পাওনা, খুব আহ্লাদিত, মানে বাইকটাও জান প্রাণ। এই নিয়ে এবারে রেজাল্ট তো ভালো হয়েছে সবার। এবার রেজাল্ট ভালো হওয়ার সুবাদে তো খেদি ও বলছে যে আমি
তো আগের থেকেই বলেছি আমি জয়েন্টে বসবো না, আমার অন্য প্রফেশনে যাব, আমি অন্য সাবজেক্ট। আর পেচির প্রথম থেকেই ছিল যে আমি মানে মেডিকেলে আমি চান্স নেবো এবং জয়েন্টে বসবো, এবং সরাও তাই। হ্যাঁ, মানে অপসরায় সরাও তাই, ও মেডিকেলে চান্স নেবে। তো দুজনেই বসলো মেডিকেলে, মানে জয়েন্ট এন্ট্রান্সে বসলো, জয়েন্টে বসলো, বসে দুজনেই খুব ভালো র্যাঙ্ক করলো, বুঝলেন, ভালো র্যাঙ্ক করলো, এবং দুজনারই মেডিকেলে চান্স হয়ে গেল। এবং দুজনের তো এক কলেজে তো হলো না, অন্য অন্য কলেজে, তো মেডিকেল কলেজে, কিন্তু দুটোই খুব নাম করা, মানে আমি যতটা শুনেছি দুটোই খুব নাম করা মেডিকেল কলেজে ওদের চান্স হলো। আর এই খেদি কিন্তু যেহেতু অন্য কোর্স করবে বলে ও অন্যত্র সেখানে পড়তে ও চলে যাবে। তো যাই হোক, এই যে এতদিনের বন্ধুত্ব, সেই আবাল্য বন্ধুত্ব ছোটবেলা থেকে, এবার সেখানে তো ছেদ পড়ছে, মানে সময়টা কমে গেল, আড্ডা দেওয়া, সেই গল্প করা, সেই মানে সরা কোনো জিনিস কিনলে সেটা কেড়ে এরা দুই বন্ধু খেয়ে নিত, আবার এরা কোনো একজন কেউ জিনিস কিনলে ওরা দুজনে কেড়ে খেয়ে নিত, ঠিক এই রকম। মানে পাড়ার লোকেরা বলতো যে এরা তিনজন এমন বন্ধু যে একজনের গলায় জল ঢাললে বোধহয় তিনজনের গলায় চলে যাবে, ঠিক এইরকম বন্ধুত্ব এদের, বুঝতে পারলেন। তো যাই হোক, এবার তিনজনকে তো তিন দিকে ভাই যেতে হবে। তা এতদিন না এদের বাড়ির লোকেরা কেউ এদের মানে এই মোবাইল ফোন দেয়নি, দিত না। যখন এরা আলাদা আলাদা চলে যাবে, এই এক শহরে ও এক শহরে এরকম, তো তখন ওই বাড়ির থেকে এদের তিনটে পরিবার ওদের হাতে ওই নোকিয়া, ওই সাদা রঙের ওই বাটনওয়ালা ফোন এই দিল, ছোট টাইপ এই ফোনগুলো তিনজনকে দিয়ে দিল, যে তোমরা এই দিয়ে পরস্পরের সাথে যোগাযোগ রাখবে বা কথাবার্তা বলবে। তো যাই হোক, তো চলে গেল যে যার জায়গায় পড়াশুনো করতে। কিন্তু পড়াশুনো করতে যার জায়গা হলেও যখন নাকি একদিন বা দুদিনের ছুটি এরা পেত, এরা কিন্তু নিজেদের মধ্যে একটা কন্ট্যাক্ট করে কোনো একটা জায়গায় এরা মানে মিলতো, চল চল চল, আমি গাড়ি করে আমি অমুক জায়গায় চলে আসছি, তোরা চলে আয়, ঠিক এইরকম একটা ব্যাপার এদের মধ্যে কিন্তু ছিল, সময় সুযোগ পেলে। তো এরকম একটা ছিল এদের। তো বলছে এরকম করে দিন কাটছে দিন কাটছে, বলছে কয়েক মাস বাদে থেকে, এই খেদি বলছে কয়েক মাস বাদে থেকে একটা জিনিস টের পাচ্ছি, এই সরা মানে অপসরা, যে অপসরা বলে ডাকতো যে ছেলেটিকে, ই কেমন আনমাইন্ডফুল হয়ে যাচ্ছে, মানে অন্যমনস্ক, খুব একটা ফোন করে না, খুব একটা কথা কম বলে ফোনে, ঠিক এইরকম একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি, এরকম একটা আমরা পাচ্ছি যে ও খুব কম কথা বলছে, খুব কম করছে, বুঝতে পারছি আমরা, কেন এ তো এইরকম ছেলে নয়, এ তো হা ই করা ছেলে, একদম ফ্র্যাঙ্ক ছেলে, মানে খুব দারুণ। কিন্তু ওর এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এর মধ্যে ওদের ওই বাড়ি থেকে সরার মা বোধহয় এর দুই বান্ধবী, সরার দুই বান্ধবী খেদি আর পেছি এদের কাছে ফোন করেছিল, ফোন করে ডাকাও করেছিলেন যে তোরা এরকম কিছু জানিস, ও তো কলেজে ঠিকমতো যায় না, মানে মেডিকেল কলেজে ঠিকমতো যায় না, খাওয়া দাওয়া অনিয়মিত করে, যখন তখন মোটর বাইক নিয়ে বেরিয়ে যায়, হুম, বাড়িতে কথাও বলে কম, কেমন যেন হয়ে গেছে, তোরা কি কিছু জানিস? তো তখন খেদি বলছে যে আমি তখন পেজির সাথে আলোচনা করলাম যে পেজি এরকম কি ব্যাপার বলতো, কাকিমা এরকম বলছে যে তোরা একবার আয়, ও এরকম কলেজে যেতে চায় না, কলেজে যায় না, কেমন অন্যমনস্ক থাকে, বাড়িতেও কম কথা বলে, খাওয়া দাওয়ার প্রতি অনীহা, কেন এইরকম, কি ব্যাপার, তোরা কি কিছু জানিস? তো তখন ওরা বলছে যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি যে দেখ, মেডিকেল পড়তে গেছে, কারোর সাথে কি প্রেম ভালোবাসা হলো না কি না, কাউকে প্রপোজ করতে গেছিল, সে হয়তো নাকচ করেছে, সেই জন্য মানে হতে পারে। তো তখন পেচি বলছে দেখ, ও তো আমাদের যেরকম বন্ধু, এ তো না বলে, আমরা যেরকম পরস্পর বন্ধু, আমরা কাউকে সব জিনিস আমরা সবাইকে শেয়ার করি, ও তো এরকম ছেলে না যে বলবে না। তবে দেখ, বলা যায় না খেদি, এ তো মানুষ, সব কিছুই পরিবর্তনশীল পৃথিবীতে, তা মানুষের মনের পরিবর্তন হতে আর কতক্ষণ লাগে, হয়তো কোনো পরিবর্তন হয়েছে, এই জন্যই হয়তো ও কিছু বলছে না বলে আমরা প্রথমে না এইটা ভেবেছিলাম যে ও বোধহয় কারোর সঙ্গে প্রেমে টেমে জড়িয়ে গেছে, এবং সেই বিরহে ও বোধহয় এইরকম
অনিয়মিত কলেজে যাচ্ছে, অনিয়মিত খাওয়া দাওয়া করছে, ঠিক এই রকম আমরা প্রথমে এটা ভেবেছিলাম। তা বলছি এর মধ্যে আমাদের ওই যে কলেজ বিভিন্ন সময় বিভিন্ন কারণে ছুটি টুটি থাকে না, একটা 5-7 দিনের একটা ছুটি ছিল জানেন, 5-7 দিনের। তো আমি তো পেচিকে ফোন করেছি, তারপরে সরাকেও ফোন করেছি, বলছে হ্যাঁ ঠিক আছে চল একসাথেই আমরা এই জায়গায় মিলবো, মিলে আমরা একসাথেই সব বাড়িতে যাবো। তো সেই মতো বাড়িতে এসছি, ঠিক আছে। তো বাড়িতে এসে এইবারে আমাদের সাথে বেশ হচ্ছে মানে মানে বাড়িতে যেদিনকে আমরা আসলাম, তো আসার সময় বলছে ওই 5-6 দিনের ছুটিতে ওই সরা ও বাইকে নিয়ে, তা আমি আর পেয়েছি বলছে আমাদের বাড়ির রাস্তা, যেটা দুটো রাস্তা আছে আমি আগে বলেছি, বললো আমাদের বাড়ির রাস্তায় নামবো, নেমে হাঁটতে হাঁটতে ও পেঁচি ওর বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি ঢুকে যাবো। তা সরা বলছে আমি এদিক দিয়ে যাবো না, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি আমার বাড়িতে। তা তখন খেদি বলেছে ঠিক আছে তাহলে বাড়িতে যা, ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলবেলায় আসবি, আড্ডা দেবো আমরা কিন্তু। তবে ও বলেছে ঠিক আছে চল আড্ডা দেবো, এই বলে চলে গেল সরা। আর এই পেঁচি আর খেদি ওরা দুজনে ওই অটো বা কোনো কিছু থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে। তা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছে, কিছুক্ষণ বাদে দেখছে সরা আবার বাইক নিয়ে ওদের পিছনে। এই তো বলছে আরে তুই আবার বাইক নিয়ে চলে এলি গেল? তা বলছে এই তোদের টাটা করা হয়নি, তোদের টাটা করতে ভুলে গেছি। আচ্ছা চল 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 টাটা চল, তোর সাথে গল্প করতে করতেই যাই। ওই সেই বাইক হাঁটাতে হাঁটাতে ওর সাথে গল্প করতে করতে চলে গেল। তো তখন খেদি আর পেঁচি ভাবছে যে না এগুলো সব ভুল, ও তো ঠিকঠাকই আছে, কোনো তো অসুবিধা কিছু নেই, সব তো বিলকুল ঠিক আছে ভাই। তো যাই হোক আবার সেই আড্ডা টাড্ডা এরকম চলছে। এবার বলছে যে 4-5 দিন হয়ে গেছে, 6 দিনের দিন আমাদের তো ফিরতে হবে ওদিন, মানে পেঁচি পেঁচির কলেজে চলে যাবে, মেডিকেলে সরা চলে যাবে ওর ইয়েতে, আমাকে ফিরতে হবে আমার কলেজে। সেদিনকে আমাদের চলে আসার ডেট বাড়ি থেকে। তা সকালবেলায় বলছে আমি পেঁচিকে বলেছি যে পেঁচি আমার সাথে একটু যাবি, কতগুলো জিনিস কেনার আছে। তা পেঁচিরও কয়েকটা জিনিস কেনার ছিল, মেয়েদের লাগে টুকিটাকি জিনিস, তো ওটা কিনতে আমরা বাজারে বেরিয়েছি, বলে আমাদের বাড়ির রাস্তা দিয়ে আমরা গেছি। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি বাজারের দিকে এগোচ্ছি, হঠাৎ দেখি সরা মোটর বাইক নিয়ে আমাদের পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম যে সরা আমাদের না ডেকে, আমাদের না দেখেও এইভাবে কিভাবে চলে গেল। আর সরার তো এই রাস্তা দিয়ে আসারই কথা না, এই রাস্তা দিয়ে আসতে গেলে ও তো বলতো যে তোদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছি, তো তোরা কোথায় দাঁড়া ওখানে, এরকম ঠিক বলে, আড্ডা মারতে বেরোবো ঠিক এরকম বলে, কিন্তু তাও তো ফোন করেনি। ওরা সব থেকে আশ্চর্য লাগলো যে সরা যে ওদের পাশ কাটিয়ে বাইক নিয়ে যাচ্ছে, ওই খেদি আর পেঁচি দুজনে দেখছে, দুই বান্ধবী, যে সরার বাইকের পিছনে দুটো মানে কিম্ভূত কিমাকার টাইপের লোক দুজন বসে আছে। তাদের বিচ্ছিরি দেখতে, লম্বা খ্যাংরা গাড়ি, মনে হচ্ছে যেন হাড়ের পরে চামড়া লাগানো, আলখাল্লার মতো পড়া, এরকম বসে আছে দুজনে। তো তখন খেদি না অবাক হয়ে গেছে, খেদি বলছে এই পেঁচি এই ও তো আমাদের ডাকলো না, তারপর পিছনের লোক দুটোকে, এদের তো আমরা তো এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, এই লোককে তো কোনোদিন দেখিনি, এই লোকদের এরা কারা? তো পিচি বলছে আমিও তো বুঝতে পারছি না এরা কারা, এই দুটো লোক কে, ওর পিছনে বসে আছে, ও নিয়ে যাচ্ছে বাইকে করে। বলে আমরা খানিকটা অবাক হয়ে গেলাম জানেন, যে কি ব্যাপার, এই লোক দুটোকে অদ্ভুত দর্শন দেখতে। হ্যাঁ, তো যাই হোক বললো এইসব কথাবার্তা বলতে বলতে টুকটাক ওই পেঁচি কিছু জিনিস কিনলো, আমি টুকটাক কিছু জিনিস টিনিস কিনেছি, কিনে বোধহয় এই 11টা বাজে, বুঝতে পেরেছেন, গরম। তা আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। তা আইসক্রিম খাচ্ছি, আমি আর পেঁচি আইসক্রিম খেতে খেতে বলছি দেখ সরাটা নেই, ও আমাদের দেখেও দেখলো না, চলে গেল। পিছনে ওই লোক দুটো কারা তাও জানলাম না, কি অদ্ভুত দেখতে লোক দুটোকে, কি বিচ্ছিরি দেখতে, এরা কারা। বলে এই নিয়ে আলোচনা করছি, বলে দেখ সরা ছাড়া আমরা কোনোদিন কোনো জিনিস কিনেছি একা খাইনি, আমরা কেড়ে কেড়ে একের হাতের থেকে অন্যের জিনিস কেড়ে খেতাম। আজকে দেখ আমার খুব খারাপ লাগছে, আমরা আইসক্রিম খাচ্ছি, সরা আমাদের দেখে না দেখে চলে গেল।
বলে ব্যাপারটা ঠিক বুঝলাম। বলে এইসব যখন আলোচনা করছি, বলে হঠাৎ আমার মাথায় এক চাটি আর পেচির মাথায় এক চাটি, আর আমাদের দুজনের হাত থেকে দেখলাম আইসক্রিম দুটো উধাও। দেখছি পিছনে সরা দাঁড়িয়ে আছে। বলে ওই আইসক্রিম খাচ্ছে, হ্যাঁ খেদি আর পেয়েছি আমাকে না দিয়ে আইসক্রিম খাচ্ছিস? তা বলছে এই তুই কোথায় গেলি রে? তাহলে কোথায় যাবো? তারপরে তোর মোটর বাইকের পিছনে কে বসেছিল? বলে আমার মোটর বাইকের পিছনে? তো আমার মোটর বাইকের পিছনে কে বসে থাকে? কেউ না। তা বলছে না না, তুই ঠিক করে বল তোর মোটর বাইকের পিছনে কে ছিল? কিম্বুত কিমাকার দেখতে, মনে হচ্ছে চামড়ার পরে, মানে হাড়ের পরে চামড়া দিয়ে সাটা কঙ্কালসার চেহারা, আলখাল্লা পরা, কালো কালো ইয়া ইয়া লম্বা দুটো লোক তুই নিয়ে যাচ্ছিস, তুই বলছিস তোর পিছনে কেউ ছিল না? বলে আরে তুই তো আচ্ছা বাজে কথা বলিস। সরা বলছে, বলছি আমার পিছনে কেউ ছিল না। তখন বলছে তোকে কালকেও তোর সাথে কথা বলছি, কালকেও তোর চোখ মুখ ফ্রেশ ছিল, আজকে তোর চোখ মুখ এরকম সাদা সাদা কেন? কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। একদিন এরকম পরিবর্তন হয় কি করে? আর তুই এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাবি, তুই তো ফোন করিস, তুই তো এই রাস্তা দিয়ে যাস না। এই রাস্তা দিয়ে গেলেই তুই ফোন করিস যে তোরা কোথায়, তোরা ওখানে দাঁড়া আমি যাচ্ছি। কিন্তু আজকে তুই এই রাস্তা দিয়ে আসলি, তুই পিছনে দুটো ওই লোক, তুই ফোনও করলি না। তাহলে তোর মধ্যে কি জানি তোরা কোন লোকের কথা বলছিস, আমি তো কিছু বুঝতে পারছি না। তো কিন্তু আজকে একটা জিনিস হয়েছে জানিস, সরা বলছে আজকে একটা জিনিস হয়েছে। তা বলি কি বলতো? বলে আজকে আমি যখন মোটর বাইকে হাত দিই, তখন একটা না অদ্ভুত জিনিস আমার হয়েছে। তা বলছি কি? বলে মনে হচ্ছে কি আমি মোটর বাইকে করে, আমার সামনে কিচ্ছু নেই, একদম টানা পিচের রাস্তা বড়, আর সেখান থেকে আমি ছুটে যাচ্ছি, আর হু হু করে আমার পাশ থেকে গাড়ি চলে যাচ্ছে, কোনো লোক কিন্তু আমি দেখতে পাচ্ছি না। জানিস এরকম অদ্ভুত অদ্ভুত আমি আজকে কয়েকবার হয়েছে এরকম, মোটর বাইকে হাত দেওয়ার সাথে সাথে। তখন পেঁচি বলছি কি এই তোর চোখের ব্যায়াম হয়েছে, তোর চোখের ব্যায়াম হয়েছে, তুই চল তোকে ডাক্তার দেখাবো। আজকে তো আমরা ফিরে যাব, আজকে তো আমরা ফিরে যাব, তো তার আগে চল ডাক্তার আছে, ডাক্তার দেখিনি চোখের। তো আমি যে না না আরে চোখের ডাক্তার দেখাতে আমার চোখের সব ঠিকই আছে, কিন্তু বাইক ধরলেই এরকম মনে হচ্ছে আমি খালি রাস্তা দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না, আমি লোকজন দেখতে পাচ্ছি না। তাহলে তোদের না দেখে আমি চলে গেছি, এটা কোনোদিন হয়? তোরা বলছিস। তখন বলছে খেদি বলছে ইয়ার কি মারছিস, মাথায় যখন দুটো চাটি মারবো না তখন তোর সব মনে পড়ে যাবে, ফাজলামো হচ্ছে। তখন বলছে শোন শোন, তারপরে তুই বাইক নিয়ে কোথায় গেলি? বলে বাইকটা ওই দোকানে আমি ইয়ে করে দিয়ে এসছি, ওটা দোকান ছিল, দোকানের নামটা আমি নিচ্ছি না, তো বলে ওখানে রেখে এসছি বাইকটা আমি। তো বলে বাইক লক করে আয় চল পিচিদের বাড়িতে যাবো, ওখানে কাকিমা খেতে বলেছে, আমরা তিনজন ওখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আবার যে যার কলেজের দিকে যেতে হবে। তো তখন সরা বলছে না আমি তো আজকে যাব না। তো বলে তুই আজকে যাবি না তোর কলেজে? বললেন না আমি আজকে যাবো না, আজকে ভালো লাগছে না, আমি কালকে যাবো, কাল বেরোবো। তবে হ্যাঁ চল পেচিদের বাড়িতে চল, কাকিমা কি রান্না টান্না করেছে খেয়ে দে, আমি বাড়ি যাবো চান করতে। আর খেদি তুই সব গুছিয়ে নিস, পেঁচি তুই সব গুছিয়ে নিস, তোদের আমি ছাড়তে যাবো, ছেড়ে দিয়ে আসবো, মানে সি অফ করে দিয়ে আসবো। তবে ঠিক আছে বললো। পেঁচিদের বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, কাকিমা রান্না রান্না করেছিল। তা ও চলে গেল, ছড়া চলে গেল খেয়ে দিয়ে স্নান করতে, আমাদের রেডি হতে বললো। আমি বাড়িতে গিয়ে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সমস্ত নিয়ে রেডি হয়ে আমি পেঁচি বেরিয়ে পড়লাম। ও আমাদের পৌঁছেও দিল, ছড়া। তো পৌঁছে দিয়ে আমরা তো আমাদের কলেজে, আমরা যেখানে থাকার জায়গা, ও হোস্টেল, আমার মানে যেখানে আমি থাকি হোস্টেল, সেখানে আমরা চলে গেছি। এবারে তারপরে সরাকে আমি পেয়েছি, দুজনেই ফোন করেছি। মানে কোন কলেজে এরকম, হ্যাঁ রে তুই কি আর সেই জিনিস দেখতে পাচ্ছিস? তুই যে বলছিলি যে বাইক ধরলে পরেই তোর এরকম মনে হচ্ছে শুধু পিচের রাস্তা তোর সামনে, আর তুই সেখান থেকে দুর্দান্ত গতিতে বাইক নিয়ে চলে যাচ্ছিস, কোনো লোকজন দেখতে পাচ্ছিস না, এরকম কি তোর অনুভব আর হয়েছে? তা বলছে না না না, তারপরে কিচ্ছু হয়নি, এখন ঠিক আছে। তা বলে তুই কলেজে যাস? বলে হ্যাঁ হ্যাঁ আজকে আমি কলেজে এসছি, কোনো অসুবিধা নেই, আমার এখন আর ওসব কিছু মনে হচ্ছে না, ওগুলো কেটে গেছে, ওগুলো নেই কিছু। বলে ঠিক আছে।
বলে এইভাবে আমাদের সাথে রোজ মানে মোটামুটি কথাবার্তা এগুলো হতো। তো এরপরে বলল যে এর ঠিক 3 মাস বাদে 3 মাস বাদে বললো দুর্গা পুজো উপলক্ষে, বলে সম্ভবত যে দুর্গা পুজো উপলক্ষে আমাদের কয়েকদিন কলেজ মানে আমাদের ছুটি ছিল, সবারই ছিল। পুজোতে বাড়িতে আসবে তো সবাই, তো কয়েকদিন ছুটিতে আমরা ফিরি। এও ফেরে, ওই পেঁচি আমি সব একসাথেই আমরা ফিরেছি, সরা সব ফিরেছি। কিন্তু 3 মাস আগে যে সরাকে দেখেছিলাম, 3 মাস বাদে সেই সরাকে আর চিনতেই পারছি না। পুরো অন্যরকম, মানে চেহারার সে সৌন্দর্য আছে, যে জন্য ওকে আমরা অপ্সরা বলে ডাকতাম। কিন্তু কেমন যেন চোখের কোণে কালি পড়ে গেছে, কেমন যেন খাওয়া দাওয়া করে না, শুকিয়ে এরকম হয়ে গেছে, যে কি অবস্থা, মানে যে চিন্তা করা যায় না। তো তখন আমরা ওকে জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ রে সরা, তোর 3 মাস আগে তোকে যা দেখেছিলাম এখন তো তোকে চিনতে পারছি না, তো এই কি অবস্থা হয়েছে তোর? কি এই যে মেডিকেল তুই পড়তে গেছিস, এই মেডিকেল পড়তে গিয়ে তোর কি কোনো প্রবলেম হচ্ছে? মানে এটা কি তুই পড়তে চাইছিস না, না কোনো কিছুতে অসুবিধা হচ্ছে তোর মেডিকেল পড়তে? তাহলে তুই অন্য সাবজেক্ট নিয়ে পড়। আর তা নয়তো তুই কি কারোর সাথে ভাব ভালোবাসা করেছিস, হ্যাঁ, বা কাউকে ভালোবেসেছিস, সে তোকে রিফিউজ করেছে, মানে কি হয়েছে তুই আমাদের বল না। তখন বলছে যে দেখ, তোরা তো আমার বন্ধু না, তোরা দুই বান্ধবী আমার দুটো চোখ, তাই তোদের আমার সাথে কারোর ভালোবাসা হবে আমি সেটা লুকোবো তোদের কাছে? তোদের তো সব থেকে আগে জানাবো, মা বাবাকে জানানোর আগে। ওসব কিচ্ছু না রে, আর আমার পড়াশুনোতেও কোনো অসুবিধা নেই। বলে তাহলে? বলছে যে পড়াশুনো সব কিছু ঠিক আছে, কিন্তু আমি ভালো নেই রে, আমি ভালো নেই। তখন বলছে এই কথা বলছিস কেন, তুই ভালো নেই, কি হয়েছে তো? তখন বলছে জানিস, আমি না দুটো লোককে দেখতে পাই। তো বলছে দুটো লোককে দেখতে পাস? বলে হ্যাঁ, কেমন? বলছে মানে কেমন বিভৎস দেখতে, তারা সবসময় না আমার সাথে থাকে, আমি যেখানে যাই সেখানে যায়। আমি যদি বাইকে করে যাই তারা আমার বাইকের পিছনে করে যায়। আমি রাত্রে শুয়ে থাকি, আমার খাটের দুপাশে না আমি শুয়ে থাকে, তুই কি বলবো, সবসময় আমার পাশে থাকে। আমার ধর বাইক চালাতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কেউ যেন জোর করে আমাকে বাইকের কাছে টেনে নিয়ে যাচ্ছে। সেই বাইক নিয়ে আমি বেরিয়ে যাই, তারপরে মানে কিলোমিটারের পর কিলোমিটার বাইক চালিয়ে আমি কখন বাড়িতে ফিরি আমি নিজেই জানি না। এই নিয়ে বাড়িতে আমি বকাবকিও খাই, আমি ভালো নেই রে। তো বলছে তুই, বলছি জানিস, আমি বাথরুমে যাই, প্রত্যেকের একটা প্রাইভেসি আছে। আমি বাথরুমে যখন স্নান করতে যাই, হ্যাঁ, কোনো পুরুষ হোক কোনো মেয়ে হোক, তারা যদি বাথরুমে স্নান করতে, প্রত্যেকের একটা গোপনীয়তা আছে। আমি চান করতে গেছি, সেখানে তারা দাঁড়ানো, মানে প্রতিটা জায়গায় তারা আমার সাথে ঘুরছে। তো বলছি তুই কাকিমাকে কথা বলিস নি? তা বলছে না, মাকে বলিনি, মাকে বললে মা চিন্তা করবে। বলে বাড়িতে সবাই খেতে বসেছি, বাবা খাচ্ছে, কাকা খাচ্ছে, ডাইনিং টেবিলে বসে আছি, আমি দেখছি আমার দুপাশেই দুটো লোক দাঁড়িয়ে আছে। তো তখন বলছে যে তুই কাকিমাকে বলিসনি? বললো না রে, মাকে বললে মা খুব চিন্তা করবে, আমার এইটাই সমস্যা হচ্ছে। তোদের কথা না আমি আগে বিশ্বাস করিনি। তোরা যেদিন বলেছিলি মনে আছে 3 মাস আগে, যে তোর বাইকের পিছনে কে ওই লোক দুটো, সেদিন আমি কিচ্ছু বুঝতে পারিনি। এরাই মনে হয় সেই। আমি এখন কিন্তু বুঝতে পারছি যে তোরা সেদিনকে ঠিক বলেছিলি, তোরা ভুল বলিসনি, তোরা ঠিক দেখেছিলি। আর তোদের যে আমি দেখিনি, তোকে তো আমি আগেও বলেছি, বিশ্বাস করি, বাইকে ছুলেই আমার মনে হয় আমার সামনের ঢালা পিচের রাস্তা, এপাশ দিয়ে ওপাশ দিয়ে হুস হুস করে গাড়ি আসছে, আর আমি তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে জোরে চলে যাচ্ছি। ঠিক এখনও তাই হচ্ছে। আর এরা সবসময় আমার পাশে থাকে, আমি জানি না এরা কারা। তখন ওরা বলেছে তুই যদি কাকিমাকে বলতে না চাস, তাহলে তোর পাশে যারা থাকে তুই তাদের সাথে কথা বল।
কথা বলে জিজ্ঞেস করিস না কেন যে কে আপনারা, কি চান? বলে বলবি তো, আজকে যদি দেখি সেরকম। তো বলছে ঠিক আছে। তারপরে দুদিন বাদে আবার দেখা, তখন বলে বলেছিলি তুই এরকম, সেরকম দেখছিস? বলে হ্যাঁ সেরকম দেখছি। বলে তুই বলেছিলি তাদের? বলে হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি যে আপনারা কারা, আপনারা কি চান আমার কাছে। বললো কিচ্ছু বলে না জানিস, শুধু না সেই কিরম একটা মুখ করে আমার দিকে তাকায়, মানে সেই ভয়ার্থ একটা মুখ আমার দিকে, সেই চাহনিটা তোর বলে বোঝাতে পারবো না, আমার রক্ত হিম হয়ে যায়। হ্যাঁ, কোনো উত্তর তারা দেয় না। তোরা আমাকে বাঁচা, এই বলে বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। চিন্তা করতে পারেন, বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, তোরা আমাকে বাঁচা। তখন ওর যে দুই বন্ধু, যারা খেদি আর পেঁচি বলতো, ওরা বললো দাঁড়া পেঁচি, চল তো কাকিমার কাছে, চল তো। কাকিমার কাছে গেছে। এবার কাকিমাকে যে সমস্ত ঘটনা বলেছে আদ্যপান্ত, যে কাকিমা এটা কিন্তু আজকের ঘটনা না, এটা অনেক দিন আগের ঘটনা, আমরা কিন্তু এই দেখেছিলাম, ও কিন্তু আমাদের দেখেনি। আমি পিছনে দুটো কালো লোককে, আমি আর পেঁচি সাক্ষী আছে, দুটো কালো এরম, মানে সেই মনে হচ্ছে হাড়ের পরে চামড়া লাগানো আর আলখাল্লা টাইপের পরা, এরম লম্বা লম্বা বিভৎস দেখতে, তারা কিন্তু ওর মোটর বাইকে ছিল। সেদিনও বিশ্বাস করেনি। তারপরের থেকেই কিন্তু ওর এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু সব সময় তাদের দেখে এ করে। আপনারা তো জানেন না, ও আপনাকে ভয়ে বলেনি আপনি চিন্তা করবেন, তাই আপনি বা কাকু। তো বলছি, মানে সরার মা শুনে বলছে কি বলছো তোমরা? বলছে ঠিক বলছি, জিজ্ঞেস করবো। বলছে হ্যাঁ রে বাবু, তুই বলিসনি, এই জন্য দিনকে দিনও এইরকম হয়ে যাচ্ছে, কলেজ যায় না, এ করে না। হ্যাঁ, যখন তখন মোটর বাইক নিয়ে বেরিয়ে যায়, সেই বেরোয় দুপুরে, ফেরে সেই রাত্রে। হ্যাঁ, এর জন্য বাড়িতে বকাবকিও খেয়েছে। মানে ওই হাইওয়ের পথ দিয়ে এত জোরে গাড়ি চালায়, ওর বাবা ওখানকার একজন মানে নাম করা লোক, একটা রিনাউন্ড পার্সন, সবাই চেনে জানে। তারা যে বলতো যে অঙ্কু আপনার ছেলে না হাইওয়ের পথ দিয়ে এত জোরে গাড়ি চালাচ্ছে না, কোনদিন কিন্তু বিপদ ঘটিয়ে ফেলবে। আর বাড়িতে বাবার কাছে বকা ফকা খায় এইসব কারণে। কিন্তু বলছে, ওরা বলছে, খেদিয়ার পেঁচি বলছে যে ওর কোনো দোষ নেই। ওরা বলেছিল ইয়েকে, খেদিয়ার পেঁচি বললো দেখ, তুই মাসিমাকে কাকিমাকে কেন বলছিস না, তুই তোর কাকুকে কেন বলছিস না, এতে তো তোর কোনো দোষ নেই, অথচ তুই দোষী হয়ে যাচ্ছিস। তুই বলবি যে তোর সাথে এই হচ্ছে, তাহলে তো তুই বিনা কারণে তুই বাড়িতে সবার কাছে দোষী হয়ে যাচ্ছিস, যেটার জন্য তুই কোনোভাবেই দুষ্ট না। তখন তো বাধ্য হয়েই পেঁচি আর ইয়ে যখন বলেছে আমাকে তোরা বাঁচা, তখন গেছে যে সরার মাকে সব বলেছে। সরার মা শুনেছে, বাড়ির লোকে সব শুনেছে। এইবার তারা সরাকে নিয়ে বিভিন্ন জায়গায় ওনারা দৌড়োদৌড়ি শুরু করলেন। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সম্ভাব্য, যত বড় বড় নাম শুনেছে সেখানে গেছেন। তারা কিন্তু সবাই হাত তুলে দিয়েছে। হাত তুলে দিয়ে বললো যে কিছু করা যাবে, কিছু করার নেই। মানে একে কালা জাদু করেছে। কি করেছিল আমরা জানি না, তবে কালা জাদু করা হয়েছে, এবং এত তীব্রভাবে করা হয়েছে যে এখান থেকে বেরোনোর রাস্তা নেই, এবং করতে গেলে সেটা হিতে বিপরীত হবে। সুতরাং আমরা পারবো না। বোঝা গেল? তারা সবাই হাত তুলে দিল। এবার দেখুন, পেঁচি বা খেদি, এদের তো ফিউচার আছে, এরা তো কলেজ করতে হবে। পেঁচিও তো মেডিকেলে পড়াশুনো করছে। তো ওরা যাই হোক কাকিমাকে বলে টোলে যে কাকিমা একটা বিহিত ব্যবস্থা করো, এই বলে ওরা তো সব কলেজে টলেজে আবার যে যার মধ্যে চলে গেছে, ছুটি ফুরিয়ে গেছে। এবং ওরা যখন এই ছেলেটা মারা যায়, তখন ওরা খবর পেয়েছিল, মানে হোস্টেলে থাকাকালীন ওরা খবর পায়। যাই হোক, ওরা তখন ওখানে ছিল না, কিন্তু ঘটনার সাক্ষীটা ওরা ছিল, যে ওর সাথে কী কী হয়েছে। তো ওদের ভার্সান অনুযায়ী যে সবাই যখন হাত তুলে দিয়েছে, কিছু করার নেই, তখন তো ওই ছেলে ওই রকমই করে, রোজ মোটর বাইকে বেরোয়। হ্যাঁ, কখন আসে কোনো ঠিক নেই, কত মাইল গাড়ি চালিয়ে আসে তার কোনো হদিস নেই। হ্যাঁ, ও তো আর দিনকে দিন এই রকম হয়ে যাচ্ছে। অত সুন্দর ছেলেটা, মানে একদম মানে হয়ে যাচ্ছে। এইবারে ঘটনাটা ঘটলো কি, এই
অপ্সরা বা সরা মারা যাওয়ার 8-10 দিন আগে থেকে সরার মা কিন্তু ওই দুটো লোককে দেখতে পেলেন। কিভাবে? সরার মা একদিন, মানে এটা সরা মারা যাওয়ার দিন 10 আগের কথা, সরার মা একদিনকে খুব ভোর ভোর উঠে সরার ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকতে গেছে, কোনো কাজ ছিল হয়তো। দেখছেন ছেলে শুয়ে আছে, ছেলের মাথার পাশে এরকম খাড়ের লম্বা, মানে অস্থিচর্মসার, গায়ে আলখাল্লা মতো দেয়া, কিম্ভূত কিমাকার একজন মাথার কাছে একজন পায়ের কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যেই সরার মাকে দেখেছে, কাকিমাকে দেখেছে, বলছে বিভৎসভাবে তাকিয়ে এমন একটা হাসলো, বলে কাকিমার বুকের রক্ত হিম হয়ে গেছে এবং মুহূর্তের মধ্যে তারা গায়েব হয়ে গেল। বলে এরপরে কাকিমা প্রায় দিনই এদের দেখতে পেত, ওই সরার পাশে পাশে ঘুরছে, কাকিমার চোখে পড়তো। মানে এটা সরা মারা যাওয়ার 8-10 দিন আগে থেকে এই ঘটনাগুলো হচ্ছে। কাকিমা দেখতে পেত, সরা বাইক নিয়ে বেরোচ্ছে, কাকিমা দেখতে পেত, সরাকে সাবধান করে দিত, ওই যে তোর বাইকের পিছনে কিন্তু বসেছে দুজন, সরা, এই সরা বলছি বাবু, ওরা সরা বলতো, কাকিমা তো নিজের ছেলেকে বাবু বলে ডাকতেন, বাবু সাবধান, বাবু সাবধানে চালাবি, বাবু সাবধান, দেখতেন যে ওর পিছনে বসে গেছে। এইবার এলো সেই মানে সাংঘাতিকতম দিন, সকালবেলা ও ওই সরা ওই বাইকের সামনে গেছে, বাইক নিয়েও কোথাও বেরোবে। সরার মা দেখছে, মানে কাকিমা দেখছে যে ওই দুটো লোক, সেই অস্থিচর্ম সার দুটো লোক, সেই আলখাল্লা পরা, তারা মহা উল্লাস করে সে বাইকের পিছনে নাচানাচি করছে। উনি কিন্তু ওই দেখে প্রমাদ গুনলেন, উনি বুঝলেন যে কোনো বড় বিপদ হতে চলেছে। সরা বাইকের পরে বসেছে আর ওরা তুমুল নৃত্য করছে ওখানে। তখন উনি জোরে ডেকেছেন, বাবু বাবু তুই গাড়ির থেকে নাম, বাবু তুই গাড়ির থেকে নাম, বিপদ হবে বাবু। ওরা দেখ কিভাবে নাচানাচি করছে। আর সরা তো এরকম মোটর সাইকেলের উপর এরকম বসে আছে, ও তো কিছু দেখতে পাচ্ছে না, বলছে কোথায় কি, তুই নামতে বলছো কেন? তো ও তো নেমে এসছে, ও নেমে আসলো মোটর বাইক থেকে। নেমে আসার পরে যে কোথায় কি, কারা নাচানাচি করছে, সরা দেখতে পাচ্ছে না। বলছে না না আমি দেখছি ওরা নাচানাচি করছে, তুই উঠিস না। সরার মা দেখছে যে সরাকে যেন ওই দুজনে মানে কোমর পেঁচিয়ে ধরে বাইকের পরে বসিয়ে দিল। সরা কিন্তু বুঝতে পারছে না, সরা যেন দেখছে যে ও নিজেই বাইকে উঠলো, তো তুমি মা কি বলো, ছাড়ো তো, কোথায় পিছনে নাচানাচি করছে, ঠিক এরকম ভাবে ও যে বাইকে বসলো। কিন্তু সরার মা দেখছেন, মানে আমি আপনি দেখলেও তাই হবে, যে সরা যেন গাড়ি থেকে নামলো, নেমে ওর মাকে বললো কোথায় না জানি, কি বলছো, কই কেউ নেই তো, দূর, এই বলে ও আবার গাড়িতে উঠলো। কিন্তু ওর মা দেখছে যে ওকে পাঁচা মানে কোমর ধরে এরকম উঠিয়ে নিয়ে এসে বাইকের পরে বসিয়ে দিল, আর ওরা দুজন বাইকে বসে গেল, বাইক চলতে শুরু করেছে। উনি তো বুঝতে পেরেছেন, আর ওরা বাইকের পরে বসে সে যা উন্মাদ নৃত্য করছে বাইকের পিছনে বসে বসে হাত পা নেড়ে, উনি কাপড়ের খুঁটটা এরকম কোমরের মধ্যে একটুখানি গুজে নিয়ে ওই খালি পায়ে ছুট ছেলের পিছন পিছন, বাবু দাঁড়া, বাবু দাঁড়া, বাবু দাঁড়া, বাবু যাস না, বাবু যাস না, এ দৌড় হচ্ছেন। এবারে ওই বলেছি আমি যে হাইওয়েটা একদম কাছে, দৌড়তে দৌড়তে হাইওয়ের পারে উঠে গেছে, দেখছে ছেলে তীরের গতিতে গাড়ি নিয়ে যাচ্ছে। ওইখান থেকে আবার ওই হাইওয়ের পাশ থেকে না অনেক দোকান আছে, দোকান, ছোটখাটো বাজার এরকম আছে। উনি পরিত্রাহী চিৎকার করছেন, বাবু দাঁড়া, বাবু দাঁড়া, বাবু তুই নেমে আয়, বাবু গাড়ি দাঁড় করা। তো সে কোথায় গাড়ি নিয়ে গেল, হঠাৎ একটা ট্রাকের সঙ্গে উনি সামনে দাঁড়িয়ে দেখছেন, ট্রাকটা ওকে মারলো, মানে কয়েক ফুট উপরে উঠে গেল সরা, উঠে 3টে ভল্ট খেয়ে নিচে পড়ে গেল। আর ওই বিকট শব্দে আশেপাশের দোকান বাজার থেকে হাইওয়ের পাশে সব রাস্তায় ছুটে এসছে। সরার মা দেখছেন, মানে কাকিমা দেখছেন যে ওই দুটো কালো, ওই যে সেই আলখাল্লা পরা সেই দুটো লোক, অস্থিচর্ম শাড়ির লোক, তারা নাচানাচি করতে শুরু করেছে, হেসে হেসে সেই সে বিশাল সেই ডান্স করতে শুরু করেছে ওই রাস্তার পরে। অথচ দোকানদাররা কিন্তু কেউ কিছু টের পাচ্ছে না, তারা কিন্তু কিছু দেখতেও পাচ্ছে না। অথচ কাকিমা দেখতে পাচ্ছেন ওরা নাচানাচি করছে। সরা ওইখানে স্পট ডেড হয়ে গেল, একদম মারাই গেল, কোনো মানে এর মধ্যে কোনো ইয়ে নেই। তারপর তো যা হওয়ার হয়, জানেন তো, পোস্টমর্টম হ্যানা ত্যানা, যাই হোক, ওরা হেদিয়ার পেছি, ওরা খবরটা পেয়েছিল, পার পরে এসেছিল, তখন ক্রিয়াকর্ম হয়ে গেছে, কেন ওদের তো কলেজ থেকে তো ওইভাবে হঠাৎ হঠাৎ চলে আসতে পারে না, এদেরও এমার্জেন্সি ক্লাস থাকে, যাই হোক, ওই খবরটা পেয়ে ওরা এসেছিল, কাকিমার সাথে দেখাও করেছে। কাকিমা সব ঘটনা ওদের খুলে বলেছেন, তখন বোধহয় 3 দিনের কাজও হয়ে গেছে ওর।
তো এই ছিল মানে কালো জাদু করার মানে ঘটনাটা। এরপরেও আপনাদের বলি আমি যে এই সরা তো মারা গেল, সরা মারা যাওয়ার ১.৫ বছর পর্যন্ত, মারা যাওয়ার ১.৫ বছর অবধি সরার মা মানে ওই কাকিমা, তিনি কিন্তু ওই দুটো মূর্তিকে তার বাড়ির পাশে ঘোরাফেরা করতে দেখতেন। কখনো বাড়ির চৌহদ্দির মধ্যেও তিনি দেখতে পেতেন। ১.৫ বছর টানা দেখেছেন সরা মারা যাওয়ার পরে। এবং ১.৫ বছর দেখার পরে তারপর কিন্তু তিনি আর এদের দেখতেন না, দেখতে পাননি। কিন্তু সরা মারা যাওয়ার এই ৩ বছর, ৩.৫ বছরের মাথায় কাকিমা মারা যান। সরা যখন বাইক অ্যাক্সিডেন্টটা করলো, সরার বয়স তখন ১৯ বছর ৭ মাস। তাহলে যে ভদ্রমহিলার ছেলের মাত্র ১৯ বছর ৭ মাস, তাহলে সেই ভদ্রমহিলার বয়স তো বেশি না। কি কারণে তিনি মারা যাবেন? রাত্রে খেয়ে দিয়ে শুনেন আর উঠলেন না সকাল। কাকিমা কিসে মারা গেল? কি রাতে স্ট্রোক হয়ে গেল? অথবা পুত্র শোকে তিনি কি সুইসাইড করেছিলেন? কোনো কিছু খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলেন? অথবা ওই মানে কি বলবো, মানে কালা জাদুর প্রকোপ, তাতেই মারা গেলেন বা তারাই মেরে দিল? জানি না, আমিও জানি না। সব তো ও তার যে ২ বান্ধবী সেই খেদি আর পেজি তারাও জানে না। তবে ঘটনাটা এইখানেই শেষ হয়ে যায়। ঠিক এইভাবে একটা মানে নির্মম মৃত্যু ওই কালা জাদুর ফলে, যে ঘটনা যে কত মারাত্মক হতে পারে তার একটা মানে জলজ্যান্ত নিদর্শন আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। আমি সাধারণত এত তাড়াতাড়ি ঘটনা বলি না, আজকে বলে দিলাম। আর আপনাদের একটা কথা বলি, এই যে কালা জাদু ব্যাপারটা, জানি না কালা জাদু বা কি কিছু জিনিস। আমি একটা জিনিস জানি, একবার আমি খুব ভালো চিনি, মানে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, বুঝলেন তো? এইবারে যে ছেলেটির বাড়ির পছন্দ না, তার বাবা বা মায়ের, তারা কোনো রকম কাটাতে চাইছে এটাকে, কারণ তারা বুঝতে পেরেছে মেয়েটি ভালো না বা কিছু এরকম একটা বা মত নেই। তারা গিয়েছিলেন একজনের কাছে এবং তিনি তখন বলেছিলেন যে দেখুন, একে এমনভাবে ইয়ে করা আছে আপনার ছেলেকে, আমি যদি কিছু করতে যাই আপনার ছেলের কিন্তু ক্ষতি হয়ে যাবে, মানে মারাও যেতে পারে, এমনভাবে বাধা আছে। তাহলে বুঝতে পেরেছেন যে এই সমস্ত মানুষেরা কত জঘন্যতম এই সমস্ত কাজবাজগুলো করে, যে সেখান থেকে বেরিয়ে আসাও অনেক সময় মুশকিল হয়ে যায়। আমি এর আগেও দেখুন অনেক ঘটনা আপনাদের বলেছি যে বড় বড় তান্ত্রিকের কাছে তারা বলেছেন আমাদের কিছু করার নেই, কিছু লাগবে না। তবে দেখুন, আমার যতটা মনে হয় আমরা তো বিজ্ঞানে বিশ্বাসী। সকাল থেকে উঠে দাঁত মাজা থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত সবটাই বিজ্ঞান জড়িত আছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা বিজ্ঞান মনস্কতা নিয়ে এগুলো অনুষ্ঠানটা দেখবেন এবং এইগুলো দ্বারা প্রভাবিত হবেন না। এগুলো কিছু কিছু আছে, এগুলো বাজে নোংরা জিনিস যেগুলো প্রয়োগ করা হয় বা ইয়ে করা হয়, এবং সেই সমস্ত জিনিসগুলো, তাই এইগুলো নিয়ে বেশি প্রভাবিত হওয়ার দরকার নেই। খালি আনন্দ উপভোগ করবার জন্য এন্টারটেনমেন্ট হিসেবে আপনারা নেবেন। কিন্তু ঘটনাটা ঘটেছিল, ঘটনাটা খুব আলোড়নকারী ঘটনা। কারণ আমি তো সেদিনকার মতো বলবো না যে আপনার এই ঘটনাটা কি সত্যি বা মিথ্যে বলে মনে হয়, কি ঘটনাটা কি বাস্তবে ঘটা কোনো ঘটনা, এরকম তো আমি আজকে বলিনি। সুতরাং বুঝতেই পারছেন। এবং যে অঞ্চলের ঘটনা, সেই অঞ্চলের কেউ যদি কখনো এই ইউটিউবে আমার এই ঘটনাটা শোনেন, তারা হয়তো বুঝতে পারবে, কিছুটা হলেও বুঝতে পারবেন বা আন্দাজ করে নিতে পারবে। ঠিক আছে? কারণ দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমি মানে মানে কি বলবো, মানে কিছু বাধ্যবাধকতা থাকে। এখানে কর্তার ইচ্ছে কর্ম হয়, আমার ইচ্ছে কর্ম হবে না। ধরুন আপনি আমাকে কোনো ঘটনা আপনি পাঠালেন, সেখানে কিছু শর্ত বা বিধিনিষেধ আরোপ করা থাকে, সেগুলো বলা যায় না, আর বলাটা উচিতও না, বলাটা উচিতও না। কারণ দেখুন, এটা যদি গ্রুপ হতো, সেখানে ৫০০ লোক দেখছে বা ১,০০০ লোক দেখলেও কিছু যায় আসে না। কিন্তু এটা তো ওয়াইড একটা রেঞ্জ, কে কোথার থেকে দেখবে, ইয়ে করবে, যার জন্য আমি বলি না। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর আরও অনেক ঘটনা আছে, আমি দেখি বুধবার দিন কি পারবো, বুধবার হয়তো পারবো না, কারণ একদিনের মধ্যে সম্ভব না। আর তাহলে শুক্রবার আমি নিশ্চয়ই বলবো।
দেখি ঘটনাগুলোকে দেখতে হবে কী কী ঘটনা এসছে। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না, সোজা চ্যানেলে যাবেন এবং চ্যানেলে যেখানে লেখা আছে আমার ডেসক্রিপশানটা যে মা ঠাকুমা দাদু আশ্রম অতীত, ওই জায়গাটা একটু প্রেস করুন। প্রেস করলে পুরো ডেসক্রিপশানটা আপনার সামনে আসবে। ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে। কোনো দ্বিধা সংকোচ না করে একটা হাই লিখে আপনি আপনার অডিও বা লেখা সেন্ড করতে পারেন। তবে অডিও করলে একটু জোরে এবং পরিষ্কারভাবে করবেন। একটু জোরের পর অডিও করবেন যাতে আমি বুঝতে পারি। কারণ আমাকে কিন্তু বহুবার শুনতে হয়। যদি বহুবার আমি না শুনি, আমি কিন্তু ঠিকমতো আপনাদের সামনে বলতে পারবো না। আর ঠিকমতো বলতে না পারলে আপনাদের কিন্তু ভালোও লাগবে না। তো বুঝলেন তো? কথাটা হচ্ছে এই। তো এই জন্য বলি যে অডিও খুব ক্লিয়ার হওয়া চাই। আ আর লিখেও আপনারা করতে পারেন। আর পরিশেষে বলি চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কখন কী ঘটনা আসে আমি নিজেও জানি না। আ তা আমি ভিডিওটা ওই ১:৩০ নাগাদ পেয়ে যাবেন দেখতে আশা করি। কারণ ওই টাইমে আমার ভিডিওগুলো রিলিজ হয় বা ঘটনাগুলো রিলিজ হয়। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমারও সুস্থ থাকার একটু প্রার্থনা আপনারা করবেন। আমি যাতে ভালো থাকতে পারি। তাহলে আমি ভালো না থাকলে মানে ঘটনা শোনাবো কী করে? হ্যাঁ, তাই আমি নিজে সুস্থ থাকার চেষ্টা করি। কিন্তু বয়সটা তো হয়েছে, বুঝতেই পারছেন? ঠিক আছে? তাই যতটা পারি পরিমিত আহার করে, পরিমিত করে ফিট থাকার চেষ্টা করি অনেক। ওষুধ-বিষুধ খেয়ে আর কি, যাতে আপনাদের কাছে ঠিকঠাক মতো আসতে পারি, ঠিকঠাক মতো আপনাদের সন্দেশটা বা ইয়েটা পৌঁছে দিতে পারি, ঘটনাগুলো। তাহলে আজকের মতো আসি। আবার দেখা হবে ঠিক এরকম কোনো সোমবার, কোনো বুধবার বা কোনো শুক্রবার। ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার।